আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তা হলো, যেহেতু দীর্ঘদিন যাবৎ আমি অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল্লাহ ভূঁইয়া রাজনীতির সাথে যুক্ত এবং বাংলাদেশ জনকল্যাণ পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করার সুযোগ হয়েছে। 1990 সাল থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। 1990 সনে আমরা স্বৈরাচারী সরকার হটাও এরশাদ বিরোধী আন্দোলনে আমরা তখন ছাত্র ছিলাম। সেই ছাত্র অবস্থাতেই আমরা এরশাদ বিরোধী সেই স্বৈরাচারী সরকার হটাও আন্দোলনে যুক্ত ছিলাম। সেদিন আমাদের একজন ছাত্র শাহাদাত বরণ করার কারণে আশকোনাতে একটি মিটিং হয়। সেই মিটিংয়ে তখন তরুণ নেতা বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত ছিলেন এবং জনাব তারেক রহমান সাহেব সেদিন সেই আন্দোলনে সেই যেই ছাত্র শাহাদাত বরণ করেছিল, যার কারণে উত্তরা এবং আশকোনা একটু অস্থিতিশীল হয়ে ওঠে। সেই অস্থিতিশীল পরিস্থিতিতে জনাব তারেক রহমান সাহেব উপস্থিত হয়ে ছাত্রদেরকে ডেকে বলেছিলেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো, তোমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করো এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে হটানো সম্ভব। যদি জনাব তারেক রহমান সাহেব এই ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই জনাব তারেক রহমান সাহেবের সেই দিনের কথাটি মনে পড়বে। তিনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছিলেন। সেই উপস্থাপনটা আজও আমার চোখের সামনে ভাসতেছে। উনি সকল ছাত্রদেরকে দাঁড়িয়ে একটি আম গাছের নিচে উনি দাঁড়ানো, উনি বসেননি, উনি দাঁড়িয়ে সমস্ত ছাত্রদেরকে একসাথ করে খুব কাছাকাছি, ওনার কাছাকাছি নিয়ে উনি বলেছিলেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে কাজ করো, ঐক্যবদ্ধ থাকো, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করো এবং এই আন্দোলনের সুফল তোমরা পাবে। এবং আরেকটি কথা, আমরা কিছু দাবি দাওয়া করেছিলাম। দাবি দাওয়ার প্রেক্ষিতে উনি একটি কথা বলেছিলেন যে দেখো, আমি আমার মায়ের সাথে 3 বেলা খাবার টেবিলে বসি। সকালে নাস্তা করি, দুপুরে মায়ের সাথে ভাত খাই, রাতে মায়ের সাথে ভাত খাই। এই খাবার টেবিলে আমি তোমাদের এই দাবিগুলো খুব দ্রুত উপস্থাপন করতে পারবো এবং দ্রুত তোমাদের দাবিগুলো বাস্তবায়ন হবে। আমরা ওনার কথাতে খুবই সন্তুষ্টি প্রকাশ করি এবং সকল তখন ছাত্র সেখানে ওনার কথায়, ওনার নেতৃত্বে সকল ছাত্ররা তখন সেখান থেকে তারা চলে গিয়ে তাদের মতো করে তারা কাজ করে। আমাদের যে দাবিগুলো ছিল, ঠিক 7 দিনের মধ্যেই আমাদের সমস্ত দাবিগুলো খুব সুন্দরভাবে আমরা সমাধান পেয়েছি। তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে 1990 সনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটি সমস্যার সমাধান কীভাবে সুন্দর করে দিয়েছিলেন এবং 1990 সনের যেই স্বৈরাচার হটাও আন্দোলনের যেই নেতৃত্ব, সেই নেতৃত্ব
ছাত্রদেরকে কিভাবে উনি নেতৃত্ব দিয়েছিলেন, সেদিনের সেই ঘটনাটি যদি আমি উপস্থিত না থাকতাম তাহলে আমি আজও বুঝতে পারতাম না যে তারেক রহমান সাহেব কত বড় মাপের একজন নেতা এবং উনি কত সুন্দর করে সমস্ত বিষয়গুলো আপনার পানির মতো করে এত সুন্দর করে উনি সেই প্রেক্ষাপটে উনি সেই সময়ে সেই ঘটনাটাকে উনি এত সুন্দর করে সমাধান দিয়েছিলেন। তো এই বিষয়ে আমি আসলে গত সপ্তাহে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলাম এবং সম্ভবত ছাত্র দলের সভাপতির সাথেও একটু আলোচনা করেছিলাম। উনি খুব সুন্দরভাবে আমাকে রিসিভ করেছেন এবং ওনার প্রচার সম্পাদকের নাম্বারটিও আমাকে দিয়েছেন, কিন্তু আসলে আমি আর প্রচার সম্পাদকের সাথে যোগাযোগ করার সময় হয়নি, আমি আসলে দুঃখিত। এবং আজকেও আমি বিএনপির নয়াপল্টন থানার একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, সেই প্রোগ্রামটিও আমাদের এই চ্যানেলে অলরেডি আমাদের এই চ্যানেলে প্রকাশের জন্য ইতিমধ্যে আমরা সেটা এডিটের জন্য দিয়েছি এবং সেটা প্রচার করা হবে। তো যাই হোক, বিষয়টি হলো মূলত যে একজন নেতা হতে গেলে হঠাৎ করে আসলে একজন নেতা হওয়া যায় না। একজন নেতা বা হঠাৎ করে একটি রাজনৈতিক দল গঠন করে নেতা হওয়া যায় না। একটি রাজনৈতিক দল গঠন করা যায়, কিন্তু একজন নেতা হতে সময়ের প্রয়োজন। কারণ আমি এর আগেও বলেছিলাম যে আমরা মুসলমান, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী, আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে নবুয়তি পেয়েছিলেন। তা মুসলমান হিসাবে আমাদের ওখান থেকেও কিছু শিক্ষা নেওয়া উচিত যে আমরা 40 বছরে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর বন্ধু, উনি 40 বছরে নবুয়তি পেয়েছেন, অর্থাৎ 40 বছর পরে উনি নবুয়তি পেয়েছেন। আর আমরা এখন যদি আমি একটি রাজনৈতিক দল গঠন করলাম বা আমি একটি সংগঠন গঠন করলাম বা আমি আজকে বললাম যে আমি নেতা। একজন নেতা হতে গেলে সময়ের প্রয়োজন, একজন নেতা হতে গেলে দূরদর্শিতার প্রয়োজন, একজন নেতা হতে গেলে সেই বৈশিষ্ট্যগুলো ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে জনগণের হৃদয়ে আগে স্থান করে নিতে হবে। জনগণের হৃদয়ে যদি স্থান করে নেওয়া যায় তাহলে সব কিছুই সম্ভব, কিন্তু জনগণের হৃদয়ে স্থান করে নেওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই কিন্তু সম্ভব নয়। সুতরাং আমরা যারা রাজনীতির সাথে যুক্ত বা রাজনীতি করি বা রাজনীতিকে সমর্থন করি অথবা রাজনীতির সাথে আমরা যুক্ত আছি, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা প্রথমে দেশের জন্য আমাদের কোনটা করলে ভালো হবে, দেশের জন্য, দেশের জনগণের জন্য কি করা আমাদের উচিত এবং দেশের জনগণের কল্যাণে আমরা কি করতে পারি, সেই বিষয়গুলো আগে আমাদের ঠিক করতে হবে। অর্থাৎ আমাদের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনমুখী, জনবান্ধব, জনগণের উন্নয়নে আমাদের কাজ করতে হবে। জনগণের উন্নয়নে যারাই কাজ করবেন, যেই কাজ করবেন, তাকেই আমরা যেমন সমর্থন দিব, জনগণও সমর্থন দিবে এবং এদেশের মানুষও আপনাদের কথা স্মরণ করবে। কারণ এদেশের মানুষ কী চায়? এদেশের মানুষ চায় মূলত সুন্দরভাবে বাঁচতে, দুবেলা ঠিকমতো খেতে এবং হাসি খুশিভাবে যাতে চলতে পারে, নিজের কথাগুলো যাতে বলতে পারে, নিজের স্বাধীনতা যাতে প্রকাশ করতে পারে, নিজের মতটা যাতে প্রকাশ করতে পারে, এই স্বাধীনতাটা এদেশের মানুষ চাচ্ছে। কারণ এদেশের মানুষের মনে অনেক ক্ষোভ, এদেশের মানুষের অনেক যন্ত্রণা, এদেশের মানুষের মনে অনেক দুঃখ বেদনা, যেগুলো প্রকাশ করতে পারছে না। সেই প্রকাশের সুযোগটা যদি আপনারা করে দেন, তাও এদেশের মানুষ অনেক শান্তি পাবে। এদেশের মানুষ অনেক শান্ত, এদেশের মানুষ অনেক ভদ্র, এদেশের মানুষ অনেক
অনেক সভ্য জাতি, এদেশের মানুষ অনেক সভ্য। কারণ আপনি দেখেন সকল কিছুর দাম আকাশচুম্বী, তারপরে ওই দেশের মানুষ ধৈর্য ধারণ করছে। কারণ আমাদের যেহেতু অপ্রতুলতা রয়েছে, মানুষ বুঝতেছে যে যেহেতু আমাদের সমস্যা আছে, এগুলো সমাধান আমাদেরকেই করতে হবে। সুতরাং এগুলো মানুষকে ভালোভাবে বোঝাতে হবে, সুন্দর করে বোঝাতে হবে। কোনো মানুষকে পিটিয়ে, কোনো মানুষকে আঘাত করে, কোনো মানুষকে কটু কথা বলে বোঝানো যাবে না। মানুষকে সুন্দর ভাষা বোঝাতে হবে। এদেশের মানুষকে আপনি সুন্দর কথা বলেন, এদেশের মানুষকে আপনি একটু হাসি দিয়ে কথা বলেন, সমস্ত বেদনা, সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট ভুলে যাবে। তাহলে এর থেকে সহজ পদ্ধতি আর কি হতে পারে? সুতরাং একটু ভালো ব্যবহার করুন, একটু ভালো কথা বলুন, একটু হাসি দিয়ে কথা বলুন, এদেশের মানুষকে ভালোবাসুন। দেখবেন সবাই আপনাকে ভালোবাসে। তো অনেক কথা বলা যাবে, অনেক কথা আমরা শুনতেছি, অনেক কথা আমরা বলতেছি, কিন্তু আমাদের মূল কথা হলো যে দেশের মানুষ শান্তি চায়, এদেশের মানুষ বাঁচতে চায়, এদেশের মানুষ হাসি দিতে চায়, এদেশের মানুষ হাসতে চায়, এবং এদেশের মানুষ কথা বলতে চায়। এই জিনিসগুলো আপনারা ব্যবস্থা করে দিন। মানুষের তেমন কোনো চাহিদা নেই, তেমন কোনো আকাঙ্ক্ষাও নেই। সুতরাং আপনারা এদেশের মানুষের কল্যাণে এগিয়ে আসুন, মানুষকে ভালোবাসুন, দেশের কল্যাণে কাজ করুন। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।